জি স্যার, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ সাদ ভাই, ফোন দিয়েছিলাম ওই টপিক কি? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের টপিকস হচ্ছে এসবিআই যেহেতু থাকবে 20টা। আমি ঠিক ভাবছিলাম যে 40টা মতো থাকবে, কিন্তু এটা যেহেতু 20টা রাখছে, তো আশা করি 20টার মধ্যে অন্তত সার্জারি ফ্যাকাল্টি থেকে আপনারা 5টা অন্তত পাবেন, 4-5টা থাকবেই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথমে প্রিন্সিপালস অফ সার্জারি থেকে আমি টপিকস বলে দিব কোনটা পড়বেন এসবি এর জন্য, আর এখানে কিছু এসবি আমি দেখাবো। ঠিক আছে, তো চ্যাপ্টার 1 to 5 এর মধ্যে যেমন একটা কোশ্চেন আমরা এখানে আসে দেখাই, হুইচ অফ দ্য ফলোইং হরমোন কজেস ফ্লুইড ওভারলোড ডিউরিং মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। অর্থাৎ আমাদের মেটাবলিক রেসপন্স টু ইনজুরিতে অনেকগুলো হরমোন রিলিজ হয়, এর মধ্যে কোনটা ফ্লুইড ওভারলোড করতে পারে বা ফ্লুইড অ্যাবজর্পশন বাড়াতে পারে। তো এটা এটা আসলে কিন্তু একটা ফিজিওলজিরই কোশ্চেন, কিন্তু এটা আমাদের বইতে মানে আমাদের এই কোশ্চেনটা আমাদের পরীক্ষাতে আসে। তার মানে কোনটা হবে, এখানে এখানে 5টা অপশন আছে: কর্টিসল, গ্রোথ হরমোন, গ্লুকাগন, এডিএইচ এবং অ্যাড্রিনাল। আপনি অপশন দেখলে বুঝতে পারবেন এখানে এডিএইচ টা শুধুমাত্র ওয়াটার অ্যাবজর্পশন করে, অর্থাৎ শুধুমাত্র ওয়াটার অ্যাবজর্পশন করার কারণে ওই ওয়াটারটা কি করে আমাদের ফ্লুইড ওভারলোড করতে পারে। ঠিক আছে, তার মানে বাকিগুলো আসলে কি ফ্লুইডের সাথে কোনো সম্পর্কই নেই, বাকিগুলা যেটা করতে পারে ব্লাডে গ্লুকোজের লেভেলটা বাড়ায়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, যে কোন হরমোন গুলো এখানে ব্লাডে গ্লুকোজের লেভেল বাড়াচ্ছে, আর 2 নাম্বার শিখলাম কোনটা ফ্লুইড অ্যাবজর্পশন বাড়াচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ডিউরিং মেটাবলিক রেসপন্স টু ট্রমা ইজ ট্রিটেড বাই। আমরা জানি যে আমাদের বডিতে যখন মেটাবলিক রেসপন্স হয় তখন কি হয়, ব্লাডে গ্লুকোজের লেভেলটা বাড়ায়। তো ব্লাডে গ্লুকোজের লেভেল বাড়ায়, আমরা কিছুক্ষণ আগে পড়লাম 4টা মেইন হরমোন আছে, তারা এটা বাড়ায়। 2G 2C দিয়ে আমি মনে রাখি, 2G তে হচ্ছে গ্রোথ হরমোন এবং গ্লুকাগন, আর 2C তে হচ্ছে ক্যাটেকোলামাইন এবং কর্টিসল। তো আমাদের কথা হচ্ছে এই হরমোন গুলা যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, আমরা সবাই জানি যে হাইপারগ্লাইসেমিয়া তো শরীর পেশেন্টের জন্য খারাপ, ওন ডিলিং হতে ডিলে হয়। তারপরে হচ্ছে দেখা যায় যে পেশেন্টের ইমিউনিটি কমে যায়। তারপরে হচ্ছে পেশেন্টের মানে নানা রকম প্রবলেম যেগুলো আছে ডায়াবেটিস রিলেটেড সবগুলো একসাথে দেখা দেয়। তো ওইটাকে কমানোর জন্য আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি, সেটা আমরা কি দিব, এখানে লেখা আছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, মেটফর্মিন, সাবকিউটেনাস ইনসুলিন, তারপরে হচ্ছে আইভি ইনসুলিন, আয়রন। তো এখানে একটু টাফ এই কোশ্চেনটা, কারণ আমাদের অনেক সময় মনে হয় যে আমরা নর্মালি সাবকিউটেনাস ইনসুলিন দিয়ে ওইটাই দিব নাকি এই কোশ্চেনটা পরীক্ষাতে আসছে আগে আমাদের পরীক্ষাতে, যে একটা পেশেন্টের কোনো একটা ট্রমা বা সার্জারির সময় ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তখন আমরা কি দিব, তখন বলা হয় আইভি ইনসুলিন দেওয়ার কথা বলা হয়। আচ্ছা, 25 ইয়ার্স ওল্ড
male was gone through RTA and came to the emergency department and underwent some emergency room procedure. On first period, developed fever, vomiting, and dizziness. He was hypotensive and body temperature was increased. Based on the scenario, which of the following agents should be included in his treatment? এখন আমাদের বোঝা যাচ্ছে একটা পেশেন্টের একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হচ্ছে পেশেন্টের কিছু ইমার্জেন্সি রুম প্রসিডিউর করা হয়েছে, এরপরে জ্বর আসছে, তারপরে হচ্ছে বমি করতেছে, ব্লাড প্রেশারটা কমে গেছে, বডি টেম্পারেচারটা বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে পেশেন্টের একটা সিনারিও দেখে মনে হচ্ছে যে একটা পেশেন্ট শকে চলে যাইতে পারে। এটা কি ধরনের শক হবে? যেহেতু জ্বর আসছে আবার প্রেশার কম, সুতরাং এখানে শক হওয়ার সম্ভাবনা কোনটা? সেপটিক শক। এখন আমাদের সবার জানতে হবে সেপটিক শকে আমরা কোন ট্রিটমেন্টটা দিই। সেপটিক শকে আমরা দেই হচ্ছে মূলত ভ্যাসোপ্রেসর এজেন্ট নরএপিনেফ্রিন। ঠিক আছে, ভ্যাসোপ্রেসর এজেন্ট নরএপিনেফ্রিন দিয়ে থাকি। সেপসিস বান্ডেল শুড বি স্টার্টেড ওয়েন? আমরা কখন সেপসিস বান্ডেল স্টার্ট করব? সেপসিস বান্ডেল স্টার্ট করব যখন হচ্ছে আমাদের এটা সেপসিস বান্ডেলটা কি হচ্ছে এমন, এটা একটা ট্রিটমেন্ট প্রোটোকল যে আপনার মনে হচ্ছে যে পেশেন্টের সেপসিস হতে পারে, তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা সাধারণত কিছু পেশেন্টের ইউরিন, ব্লাড, তারপর পাস এগুলো আমরা সিএস এর জন্য পাঠাই। আর পেশেন্টকে হচ্ছে আমরা কি করি? ট্রিটমেন্টটা স্টার্ট করে দিই। ট্রিটমেন্ট স্টার্ট করি কি দিয়ে? পেশেন্টের হচ্ছে অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে এই ধরনের ট্রিটমেন্ট গুলো আমরা দিয়ে থাকি। তো সেপসিস বান্ডেলটা আমরা শুরু করব হচ্ছে যখন পেশেন্টের ল্যাকটেট হচ্ছে 4 এর চেয়ে বেশি থাকবে। এটা একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে চ্যাপ্টার নাম্বার 5-এ, যে আমরা সেপসিস বান্ডেলের মধ্যে কি কি আছে এবং সেপসিস বান্ডেল কখন স্টার্ট করতে হবে। 5 number question: patient having warfarin undergoing emergency procedure should have following agents for reversal. তাহলে আমাদের এখানে আমরা যদি একটা পেশেন্ট ওয়ারফেরিন পাই, ফ্যাক্টর সাধারণত 2, 7, 9, 10 এই ফ্যাক্টর গুলোর ডেফিসিয়েন্সি থাকে। তো পেশেন্ট যখন ওয়ারফেরিন পাচ্ছে, এই অবস্থায় যখন কোনো পেশেন্টের আমরা রিভার্স করার দরকার হয়, যেমন একটা ইমার্জেন্সি সার্জারি লাগবে, তখন আমরা কি দিব? তো আমাদের সবার মনে প্রথম যে কোশ্চেনটা অ্যান্সার আসে সেটা হচ্ছে ওয়ারফেরিনের অ্যান্টিডট। আচ্ছা, এটা একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ওয়ারফেরিনের অ্যান্টিডট, হেপারিনের অ্যান্টিডট। হেপারিনের অ্যান্টিডট হচ্ছে প্রোটামিন সালফেট আর ওয়ারফেরিনের অ্যান্টিডট হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মাথায় প্রশ্ন হচ্ছে এই ওয়ারফেরিনের অ্যান্টিডটটা আমরা ওয়ারফেরিনটাকে রিভার্স করার জন্য আমরা আসলে কি ড্রাগ ব্যবহার করব? সেটা কি হবে? ড্রাগ না, মানে কোন ব্লাড প্রোডাক্টসটা ব্যবহার করবো? সেটা হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। কেন? কারণ পিসিসি প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেটের মধ্যে 4টা ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর 2, 7, 9, 10। ইন কেস অফ হিমোফিলিয়া হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড? হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি হিমোফিলিয়ার জন্য পেশেন্টের হচ্ছে ব্লাডের মধ্যে 2টা ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে আহ, সাধারণত হিমোফিলিয়াতে ফ্যাক্টর 8 বা 9 এর ডেফিসিয়েন্সি হয়। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হয়। তো সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? যদি ফ্যাক্টর 8 দিতে পারলে খুবই ভালো, কিন্তু ফ্যাক্টর 8 যদি সঙ্গে সঙ্গে না পাওয়া যায় বা কোনো কারণে অ্যাভেলেবেল না হয়, তাহলে আমরা কি দিতে পারি? তখন আমরা দিব ক্রায়োপ্রিসিপিটেট। কেন? কারণ হচ্ছে ক্রায়োপ্রিসিপিটেট হচ্ছে এমন একটা ব্লাড প্রোডাক্ট যেটার মধ্যে ফ্যাক্টর কি থাকে? ফ্যাক্টর 8 এবং ফিব্রিনোজেন থাকে। তাহলে এই কোশ্চেন গুলো আসলে পরীক্ষাতে আসছে, এই জন্য আমরা এই কোশ্চেন গুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। আপনারা যখন হচ্ছে শকের মধ্যে পড়বেন, শকের যখন প্যাথোফিজিওলজি পড়বেন, তখন দেখবেন যে শক 2টা কারণে হতে পারে। একটা হচ্ছে ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে, তারপরে হচ্ছে হার্ট ঠিক মতো কাজ না করার কারণে। তো এই দুই ক্ষেত্রে যেটা হয়, হার্টের পাম্পিং অ্যাবিলিটি এবং হচ্ছে হার্টের পাম্পিং এর ফলে যে ব্লাড বের হওয়ার কথা, তো কার্ডিয়াক আউটপুট, এগুলা কমে যায়। কিন্তু সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এইটা হচ্ছে মূলত আমাদের কি হয়, কমে যায় কখন? যখন হচ্ছে সেপটিক শক ডেভেলপ করে। সেপটিক শক না, মানে ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে 3টা শক আছে: সেপটিক শক, তারপরে হচ্ছে অ্যানাফাইলেকটিক শক আর নিউরোজেনিক শক। তো এই সকল ক্ষেত্রে আমাদের কি হয়? সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা লো হয়ে যায় এবং এই সকল ক্ষেত্রে আমাদের কি হয়? সাধারণত সেপটিক শক ডেভেলপ করে। ইন কন্টামিনেটেড ওন পার্সেন্টেজ অফ ইনফেকশন রেট উইদাউট অ্যান্টিবায়োটিক। এটা একটা লিস্ট দেওয়া আছে যে আমাদের
একটা কন্টামিনেটেড ওন্ডের ক্ষেত্রে যদি আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি, সেক্ষেত্রে ইনফেকশন রেট কেমন হবে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ইনফেকশন রেট কেমন হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যেটা 6 থেকে 9% ইনফেকশন রেটটা কমে আসে, অ্যান্টিবায়োটিক না ব্যবহার করলে ইনফেকশন রেট 13 থেকে 20 হয়। তবে এটা আসলে ওরা এটা একটা সার্ভের মতো, আসলে কিন্তু এটা পুরোপুরি ফিক্স না, এটা বাড়তেও পারে। মেজর থ্রেট ইন ভাস্কুলার অ্যান্ড অর্থোপেডিক অর প্রস্থেটিক সার্জারি। আমাদের বডিতে যখন কোনো একটা ভাস্কুলার প্রস্থেসিস ব্যবহার করা হয় বা অর্থোপেডিক প্রস্থেসিস ব্যবহার করা হয়, তখন আমাদের বলা হয়ে থাকে কোন ইনফেকশনটা যদি হয় বডিতে, যেটা থেকে আমার কি হতে পারে, কোনো একটা প্রস্থেসিসটা ফেল করতে পারে। সেটা কোনটা? স্টেফেলোকক্কাস এপিডার্মিস, স্টেফেলোকক্কাস এপিডার্মিস, স্টেফেলোকক্কাস এপিডার্মিস। Pseudomembranous colitis infection is common after giving following antibiotic. এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। এখান থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে আমরা কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এটা হওয়ার সম্ভাবনা বেশি। নর্মালি সকল ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটা হতে পারে, তবে স্পেসিফিক্যালি বলা আছে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করলে কিন্তু এটা বেশি হয়। ঠিক আছে, বইতে একদম ক্লিয়ারলি বলা আছে। তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কি দিয়ে করতে হবে এটাও বইতে বলা আছে। আপনি প্রথম যেটা অ্যান্সার করবেন সেটা হচ্ছে মেট্রোনিডাজোল। আর যদি মেট্রোনিডাজোল না থাকে তাহলে ভ্যানকোমাইসিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 1 থেকে 5-এর 10টা এসবিএ দেখলাম। আমরা একটু চ্যাপ্টার 1 থেকে 5-এর আমি টপিকস গুলো দাগাই দিই, যেগুলো আপনি পড়লে এসবিএ ইনশাল্লাহ কমন পড়বে, কারণ আমাদের প্রতিবারই এখান থেকে কোশ্চেন আসে। আশা করি আপনারা ওখান থেকে কমন পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখাই। আচ্ছা, প্রথমে চ্যাপ্টার নাম্বার 1, একের হচ্ছে 4 নাম্বার পেজে এই ছকটা অবশ্যই দেখে যাবেন, এখান থেকে কিন্তু অনেক সময় এসবিএ আসে। তারপরে হচ্ছে পেজ নাম্বার 5-এর এই অংশটুকু দেখবেন, এই অংশের মধ্যে থেকে অনেক সময় এসবিএ আসে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা পড়ে ফেলছি, কোয়েশ্চেনটাও জেনে ফেলছি, এটা ওখান থেকে শুধু এতটুকুই যা আসে পরীক্ষায়। স্টারভেশন থেকে আমাদের একটা প্রশ্ন আসে যে স্টারভেশনের ক্ষেত্রে যখন 24 আওয়ার্স পার হয়ে যায় তখন আসলে আমাদের এনার্জিটা কোথা থেকে আসে। হেপাটিক 24 আওয়ার্স এর ক্ষেত্রে প্রথম 24 আওয়ার্স নর্মালি হেপাটিক যে লিভারের মধ্যে যে গ্লাইকোজেন আছে ওখান থেকে এনার্জিটা আসতে থাকে। ঠিক আছে, তারপরে কোথা থেকে আসে, তারপরে হচ্ছে ফ্যাট, আমাদের যে অ্যাডিপোজ টিস্যু আছে এখান থেকে এটা আসতে। ক্লাসিফিকেশন আর সবাই, আপনি এই পেজ থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই পেজের মধ্যে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে অবস্ট্রাকটিভ শকের উদাহরণ বা এক্সাম্পল, আর কার্ডিওজেনিক শকের এক্সাম্পল, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড শকের 3টা টাইপস। আর এখানে একটা টেবিল দেওয়া আছে, আপনার লিখায় আছে দেখেন, ডিস্ট্রিবিউটেড শকের ক্ষেত্রে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা লো, আর বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা হাই। তারপর এখানে আরেকটা ছক আছে 14 নাম্বার পেজে, সেটা হচ্ছে কম্পেনসেটেড এবং আনকম্পেনসেটেড শকের মধ্যে পার্থক্য। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইউরিন আউটপুট এবং আপনারা দেখেন ব্লাড প্রেশার, এটা কিন্তু কম্পেনসেটেড শকের ক্ষেত্রে নর্মাল থাকে। অনেক সময় মনে হয় না যে আসলে ব্লাড প্রেশার ফল করলো বা ইউরিন আউটপুট ফল করলো, না, এটা কিন্তু নর্মাল থাকে। আনকম্পেনসেটেড শকের ক্ষেত্রে এগুলো চেঞ্জ। তাহলে এই ছকটা একটু দেখে যাবেন। রিঅ্যাকশনারি হিমোরেজের কজ পড়বেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রাইমারি হিমোরেজের পরে 24 ঘন্টা পর্যন্ত আমরা বলি রিঅ্যাকশনারি হিমোরেজ। হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এটা পরীক্ষা আসতে পারে, এখানে হয়তো বা দিতে পারে যে কোনটা ড্যামেজ কন্ট্রোল সার্জারি পার্ট না।
এখানে একটা জিনিস একটু জানতে হবে যে ট্রান্সফিউশন ট্রিগার, মানে আমি একটা পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন কখন করব? যখন পেশেন্টের হিমোগ্লোবিন 6 এর চেয়ে কম আসবে। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশনটা পড়তে হবে। আরেকটা প্রশ্ন পড়তে হবে যে ব্লাড ট্রান্সফিউশনের ফলে কোন কোন ইনফেকশন গুলা স্প্রেড করতে পারে। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 3-তে আসি। চ্যাপ্টার নাম্বার 3টাও ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন আসে যে সবার আগে একটা ওন্ডের মধ্যে কোন সেলটা এসে, মানে একটা জায়গায় ওন্ড আছে, সবার আগে কোন সেলটা আসবে? কোন সেলটা আসবে? প্লাটিলেট। ঠিক আছে। রিমডেলিংটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রিমডেলিং এ একটা কোশ্চেন আসতে পারে যে রিমডেলিং এ সাধারণত দেখা যায় একটা ওন যখন হিল হয় তখন টাইপ 3 কোলাজেন বেশি থাকে, পরে এটা রিপ্লেস বাই টাইপ 1 কোলাজেন। এই যে রিপ্লেসমেন্টটা হচ্ছে এটা কোন রেশিওতে হয়? 4:1। টাইপ 1টা টাইপ 3 কে 4:1 রেশিওতে এটাকে কি করে? রিপ্লেস করে ফেলে। প্রাইমারি বোন হিলিং এবং সেকেন্ডারি বোন হিলিং, এটা একটা পার্থক্য আমরা বলি। প্রাইমারি বোন হিলিং এ কোনো ক্যালাস ফর্মেশন হয় না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর সেকেন্ডারি বোন হিলিং এ ক্যালাস ফর্মেশন। লোকাল এন্ড সিস্টেমিক ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং বোন হিলিং, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লোকাল কোন কোন ফ্যাক্টর আছে, সিস্টেমিক কোন কোন ফ্যাক্টর আছে। কিলয়েড স্কারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট মধ্যে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম থেকে কখন আমরা কম্পার্টমেন্ট সিনড্রোমে ফেসিওটমি করব। তাহলে যখন হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার এবং ইন্টারকম্পার্টমেন্টাল প্রেশারের পার্থক্য 30 মিলিমিটার মার্কারির চেয়ে কম হবে, তখন হচ্ছে আমরা ফেসিওটমি করব। নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্রোটাইজিং ফাসাইটিস থেকে দুইটা জিনিস। একটা হচ্ছে যদি মেলানি সিনার্জিস্টিক গ্যাংগ্রিন যদি অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালকে ইনভলভ করে, আর যদি স্ক্রোটামকে ইনভলভ করে তখন এটাকে বলা হয় ফর্নিয়ার্স গ্যাংগ্রিন। চ্যাপ্টার 5-এ আসি। চ্যাপ্টার 5-এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা তো স্ট্রেপ্টোকোক্কা এবং স্টেফিলোকোক্কার মধ্যে পার্থক্য জানি, কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসে যে আমাদের মূলত সেলুলাইটিসটা হয় স্ট্রেপ্টোকোক্কাই দিয়ে। ঠিক আছে, সেলুলাইটিস হয় স্ট্রেপ্টোকোক্কাই দিয়ে। আর হচ্ছে মানে অ্যাবসেস বা বয়েল হয় মূলত হচ্ছে স্ট্যাফিলোকোক্কাস দিয়ে। ঠিক আছে। এই যে লেখা আছে স্ট্যাফিলোকোক্কাল ইনফেকশন আর ইউজুয়ালি সাপোরেটিভ অ্যান্ড লোকালাইজড। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমরা পরে দেখাইছিলাম যে মূলত প্রস্থেসিসের ক্ষেত্রে ইনফেকশন হয় স্ট্যাফিলোকক্কাস এপিডার্মাইটিস দিয়ে। এই কোশ্চেনটা পরীক্ষায় প্রশ্ন আসা, এটা আমরা দেখাইছি যে সিডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে কোন অর্গানিজম, মানে কোন অ্যান্টিবায়োটিক খেলে। কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে সিডোমেমব্রেনাস কোলাইটিসের ক্ষেত্রে কোন অর্গানিজম দিয়ে হয়, সেটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি।
রিস্ক ফ্যাক্টর ফর ইনক্রিজ রিস্ক অফ ওন্ড ইনফেকশন যেমন ম্যালনিউট্রিশন, মেটাবলিক ডিজিজ, ইমিউনোসাপ্রেশন, পুয়ার পারফিউশন, ফরেন বডি ম্যাটেরিয়াল, পোর সার্জিক্যাল টেকনিক। গ্যাস গ্যাংগ্রিন হয় কোন অর্গানিজম দিয়ে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। গ্যাস গ্যাংগ্রিনের ফিচার গুলা বা এগুলা এমসিকিউ তে আসতে পারে, কিন্তু গ্যাস গ্যাংগ্রিন কোন অর্গানিজম দিয়ে এটা পরীক্ষায় আসে? ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স। এখান থেকে একটা প্রশ্ন আশা করি আপনারা পেয়ে যাবেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। মানে হেপাটাইটিস বি, সি, সিটা ক্রনিসিটি ডেভেলপ করে, এটা পরীক্ষা আসতে পারে। অ্যান্টিবায়োটিক আমাদের ট্রিটমেন্ট আমরা 65 নাম্বার পেজ, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে পরীক্ষা আমরা পড়লাম যে গ্যাস গ্যাংগ্রিন, সরি, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিরিতে সিডোমোনাস কোলাইটিস হলে মেট্রোনিডাজোল দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আর সিপ্রোফ্লক্সাসিনটা আমাদের কি করতে পারে, সিউডোমোনাস ইনফেকশন আমরা নর্মালি ব্যবহার করি, কিন্তু এটা নিজে সিডোমোনাস কোলাইটিস করতে পারে। আর আরেকটা জিনিস, অ্যামাইনোগ্লাইকোসিডের একটা কমপ্লিকেশন হচ্ছে অটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি। ছয় থেকে 12 নম্বরে আসি আমাদের। আগে আমরা এখানে টপিকস গুলো বলে দিই, তারপরে আমরা বলে দিব যে হচ্ছে আপনি কোন চ্যাপ্টারটা বা কোয়েশ্চেন গুলো তারপরে দেখাবো যে কি ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে। তো আমাদের প্রথমে হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার, এখানে হচ্ছে ইনফেকশন এবং ইনফেস্টেশন। এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আচ্ছা 6 নাম্বার ইনফেকশন এবং ইনফেস্টেশন। অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিস এর ক্ষেত্রে রাইট লোব ইনভলভ হয় 80% কেসে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার টিচার কিছু আসবে না। লিভার যে ইনভলভ হয়, রাট লোব ইনভলভ হয়, এটা পরীক্ষায় বেশি আসে। রাউন্ড রাম বা অ্যাসকারিস লাম্ব্রিকোর্স, এখানে দুইটা প্রশ্ন খুব কমনলি আসে। একটা হচ্ছে এটা কি কি ধরনের সার্জিক্যাল কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে আমাদের বডিতে, ঠিক আছে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, সার্জিক্যাল কমপ্লিকেশন বা অ্যাসকারিস লাম্ব্রিকোর্স। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের কোলাঞ্জিও, এই যে ক্লোনোরকিস সাইনেনসিস কোলাঞ্জিও কার্সিনোমা করতে পারে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই লাইনটা পরীক্ষা আসতে পারে এমসিকিউ এসবিএ তে। ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়াসিসে একটা কোয়েশ্চেন এমসিকিউ তে আসে, উশিরিয়া ব্যানক্রাফটি এবং ব্রুগিয়া মালাই এটা করে। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে নকচার্নাল পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা আমাদের দেখতে হবে। এখানে আমরা কি পেতে পারি, ইমম্যাচিউর বা মাইক্রোফাইলেরিয়া পেতে পারি। হাইডারি ডিজিজ, এখানে দুইটা প্রশ্ন খুব কমনলি আসে। একটা হচ্ছে হিউম্যান হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ডারি হোস্ট বা ইন্টারমিডিয়েট হোস্ট, আর ডগ হচ্ছে ডিফাইনেটিভ হোস্ট, এই একটা প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্নটা আসে হচ্ছে আমাদের সিস্ট যে তৈরি হয়, হাইড্রাটিড সিস্ট, এটার মধ্যে 3টা লেয়ার থাকে, এর মধ্যে ইনফেক্টিভ লেয়ার কোনটা? এর মধ্যে ইনফেক্টিভ লেয়ার হচ্ছে এন্ডোসিস্ট।
লেপ্রোসি, লেপ্রোসি একটা নাম হ্যানসেনস ডিজিজ, এটা মূলত মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দিয়ে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন কোন নার্ভ ইনভলভ হতে পারে, এখানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেওয়া আছে যে লেপ্রোসিতে কোন কোন নার্ভ ইনভলভ হতে পারে। এই তো মোটামুটি এটা। আরেকটা আসে যে মাইক্রোব্যাকটেরিয়ামে একটা প্রশ্ন পরীক্ষায় আসছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা। এটা পেজ নাম্বার আছে হচ্ছে 87-এ, গামা ইন্টারফেরন অ্যাসে। এই তো, তারপরে আমরা আসি আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7, এটার মধ্যে এখানে এসবিএ কম আসে, মানে আসার সম্ভাবনা কম। এখানে আসলে এমসিকিউ আসতে পারে, এসবিএ বেশি আসার সম্ভাবনা নাই। আপনারা এটা দেখতে পারেন, কিন্তু এখানে একটা কোশ্চেন খুব কমনলি আসে 102 নাম্বার পেজে। নিউমোপেরিটোনিয়াম করার সময়, অর্থাৎ আমরা যখন হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি করি, তখন নিউমোপেরিটোনিয়াম করার জন্য আমরা কোন গ্যাস ব্যবহার করি? নর্মালি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করি, এটা এসবিএ তে আসতে পারে। আচ্ছা, এরপরে আমাদের ডায়াথর্মি থেকে প্রশ্ন আসে, কিন্তু এখানে এমসিকিউ বা এসবি আসার সম্ভাবনা কম। তারপরেও একটা জিনিস আমরা জানতে হবে, সেটা হচ্ছে কোন কোন জায়গায় ডায়াথর্মি ব্যবহার করা যাবে না। সেটা কোন কোন জায়গায়, যেমন হচ্ছে কোনো পেনিসে আমরা যে সার্কামসিশন করি, অথবা স্ক্রোটামে কোনো প্রসিডিউর করা হয়, এই সকল ক্ষেত্রে আমরা ডায়াথর্মি, মনোপোলার ডায়াথর্মি ব্যবহার করতে পারবো। মনোপোলার ডায়াথর্মি, বাইপোলারটা ব্যবহার করতে পারবো। বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি। ডায়াগনস্টিক ইমেজিং, ডায়াগনস্টিক ইমেজিংটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডায়াগনস্টিক ইমেজিং থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে আল্ট্রাসাউন্ডের স্ট্রেংথ কি এবং উইকনেস কি, এটা পরীক্ষায় আসতে পারে। তারপর সিটি স্ক্যানের উইকনেস এবং স্ট্রেংথ কি, মানে এগুলা থেকে কোনো একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। যেমন আমাদের কোনো একটা ফ্র্যাকচার, কমপ্লেক্স ফ্র্যাকচার, এটার জন্য আমরা কোন ইনভেস্টিগেশনটা করব, সেখানে আমরা সিটি স্ক্যান করতে হবে। এমআরআই, এমআরআই মূলত আমরা করি হচ্ছে কিসের জন্য, আমাদের কোনো জয়েন্টের মধ্যে লিগামেন্ট ইনজুরি থাকলে, অথবা কোনো আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেমে কোনো সমস্যা থাকলে, অথবা আচ্ছা, তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার হচ্ছে আমাদের কোনো স্পাইনাল কর্ডে কোনো ডিজ থাকলে বা ব্রেনে কোনো ডিজ থাকলে, তখন আমরা অনেক সময় এমআরআই করে থাকি। তো এখানে যেটা আরেকটা কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে, যে এটা কন্ট্রাইন্ডিকেশন গুলা কি কি। স্ট্রেংথ আছে, উইকনেস আছে, কিন্তু কন্ট্রাইন্ডিকেশন গুলা কি কি। যেমন হচ্ছে আমাদের কোনো বডিতে কোনো ইমপ্লান্ট থাকলে আমরা এটা এমআরআই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটু জানতে হবে, এই যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এই জায়গাটা একটু পড়বেন, পেজ সামারি বক্স নাম্বার 8.8। এখানে দেওয়া আছে ইনভেস্টিগেশন গুলা কোনটা কোথায় করা হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর সামারি বক্স নাম্বার 8.10, মানে জয়েন্টের ক্ষেত্রে আমরা জয়েন্ট ডিজিজ এর ক্ষেত্রে কখন কোন ধরনের ইনভেস্টিগেশন করবো। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে হবে রোটেটর কাফ ইনজুরি আমরা কোন ইনভেস্টিগেশন করব, এসিএল ইনজুরি আমরা কোন ইনভেস্টিগেশন করবো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিতে পারে।
এন্ডোস্কোপি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টটা কিভাবে স্টেরিলাইজ করা হয়। অ্যান্সারটা কি হবে? স্টেরিলাইজেশনের জন্য আমরা কি ব্যবহার করবো? গ্লুটালডিহাইড সলিউশন। প্রিন্সিপালস অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, মিনিমাল অ্যাক্সেস সার্জারিতে একটা কোশ্চেন আসে এই এমসিকিউ তে, সেটা হচ্ছে আমরা অ্যাডভান্টেজটা কি মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। টিস্যু এন্ড মলিকুলার ডায়াগনোসিস, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো, হিস্টোপ্যাথোলজি না আহ, মানে হিস্টোপ্যাথোলজিতে আমরা করব কিন্তু এফএনএসসি না বায়োপসি। আর একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসির ইন্ডিকেশন গুলা। ফ্রোজেন সেকশন বায়োপসি কখন করা হয়, তারপর কিভাবে করা হয়, এটা ইন্ডিকেশন কি, এটা পরীক্ষাতে আসে। এই যে ফ্রোজেন সেকশন বায়োপসির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ফ্রোজেন সেকশন বায়োপসিটা খুব ভালো করে পড়বেন। আমাদের সার্জারিতে যে এফসিপিএস পরীক্ষা হয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ম্যালিগনেন্সি, এটা একটা প্রশ্ন, একটা খুব পেইড কোশ্চেন আছে। মাইক্রোস্কোপিক ফিচার অফ ম্যালিগনেন্সি বলছে শিউরেস্ট সাইন অফ দ্য ম্যালিগনেন্সি কোনটা? মেটাস্টাসিস। 188 নম্বর পেজে আসি, আমাদের কমন এই কোশ্চেনটা আগে আসতো, সামারি বক্স নাম্বার 11.10, আমরা কি কি ধরনের স্টেন ব্যবহার করি। এটা এখন কম আসে কিন্তু এসবিএ তে দিয়ে দিতে পারে যদি কঠিন কোশ্চেন হয়। ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ব্যবহারগুলো এটা পরীক্ষায় আসে। এটা বর্তমানে সাধারণত আমরা দেখি যে এখন আসতে পারে এমসিকিউ হিসেবে, যে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কার্সিনোজেনেসিস হয় কোন কোন আহ ইয়াতে জিন দিয়ে? টিউমার সাপ্রেসর জিন আছে, TP53, BRCA1, BRCA2। প্রিন্সিপালস অফ অনকোলজি, প্রিন্সিপালস অফ অনকোলজিতে ইম্পর্টেন্ট হচ্ছে হলমার্ক অফ ক্যান্সার। আমরা কখন বলবো যে কোনটা হচ্ছে হলমার্ক অফ ক্যান্সার? ফিচার্স অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, বলা হয় যে স্টাবলিশ অ্যান অটোনোমাস লাইনেজ, মানে একটা সেল যদি অটোনোমাসলি হচ্ছে এটা ডিভাইড করতে থাকে। ইভেন্ট অ্যাপোপ্টোসিস, নর্মালি যে অ্যাপোপ্টোসিস হয় এটা P53 জিন দিয়ে সাধারণত কন্ট্রোল হয়। কোনো কারণে যদি P53 টিউমার সাপ্রেসর জিনটা কাজ না করে, তখন সাধারণত অ্যাপোপ্টোসিসটা হয় না, এটা শুধু ডিভাইড করতে থাকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন প্রশ্ন পরীক্ষা আসে, ক্যান্সারের কজ কি? বলা হচ্ছে যে জিন এবং এনভায়রনমেন্টের মধ্যে একটা ব্যালেন্স, মানে নর্মালি দেখা যায়, মানে মানে পুরোপুরি জেনেটিকও না, পুরোপুরি এনভায়রনমেন্টাল না। বলে জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকবে, সেখান থেকে হচ্ছে এনভায়রনমেন্টাল ট্রিগার। মানে আপনি ধরেন হচ্ছে স্মোকিং করতেছেন, সবাই স্মোক করছে কিন্তু সবার তো হচ্ছে না ক্যান্সার, তার মানে কয়েকজনের হচ্ছে কেন? কারণ হচ্ছে জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে। ম্যান সিনড্রোমটা আমরা সবাই পারি, ম্যান সিনড্রোমের টাইপ এবং ম্যান সিনড্রোমের কোনটার মধ্যে কি আছে এটা খুব ভালো করে পড়তে হবে।
আচ্ছা, এনভায়রনমেন্টাল কজ অফ ক্যান্সার, সেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশনের জন্য কি কি হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি কি ক্যান্সার করে, এই দুইটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টোবাকো এবং অ্যালকোহল সব ধরনের ক্যান্সার করে। উড ডাস্ট থেকে প্যারানাইজাল সাইনাস ক্যান্সার হতে পারে, অ্যাসবেস্টস থেকে মেসোথেলিয়ামা হতে পারে, সিস্টোসোমিয়াসিস থেকে ব্লাডার ক্যান্সার হতে পারে, হেলিকোব্যাক্টার পাইলরি থেকে স্টোমাক ক্যান্সার হতে পারে, হেপাটাইটিস বি থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। এটা পুরোটুকু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন বলছি একবার আসছিল, সেটা হচ্ছে অবেসিটি কোন কোন ক্যান্সারের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াম, কিডনি, কোলন এবং ইসোফেগাস। কেমোসেনসিটিভ ক্যান্সার, রেডিও সেনসিটিভ ক্যান্সার, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 209। তো মোটামুটি এটা আমাদের শেষ। এরপরে আমরা দেখি আরেক এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো একটু দেখি। আমরা কোশ্চেন গুলো একটু দেখি যে আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে। যেমন লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটিং টু হার্টসবার্গ ডিজিজ ইজ ফলস। দ্য হার্টসবার্গ ডিজিজ পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হার্টসবার্গ ডিজিজের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, ইট ইজ মোর কমন ইন মেল, নাকি ইট ইজ টিপিক্যালি অ্যাসোসিয়েটেড ডাইলেটেড অ্যাগাংলিওনিক সেগমেন্ট অফ দ্য বাওয়েল। ঠিক আছে, মে প্রেজেন্ট উইথ ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম, মিউকোসাল বায়োপসি আর ইনএডুকেট ফর ডায়াগনোসিস। ডিজিজ এক্সটেন্ডিং বিয়ন্ড 30 সেন্টিমিটার অফ কোলন এন্ড রেকটাম ইজ আনইউজুয়াল। তো এখানে ফলস কোনটা? ফলস হচ্ছে সাধারণত যে সেগমেন্টটা বাওয়েলের মধ্যে গ্যাংলিওনিক থাকে, এটা সাধারণত কেমন থাকে? কনস্ট্রিক্টেড থাকে। ঠিক আছে, এটা ছেলেদের মধ্যে কমন। এটার প্রথম সিমটম হচ্ছে ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম। আর মিউকোসাল বায়োপসি হচ্ছে ইনএডুকেট ফর ডায়াগনোসিস, এটাতে ফুল থিকনেস রেক্টাল বায়োপসি নিতে হবে।
আর হচ্ছে কি পাওয়া যাবে ওখানে, ওখানে গ্যাংলিয়ন সেল থাকবে না। আর হচ্ছে নার্ভ গুলো হবে হাইপারট্রফাইড। A 1-day-old child is born by emergency cesarean section for fetal distress. On examination, he has decreased air entry on the left side of the chest and a decreased displaced apex beat. Abdominal examination demonstrates a scaphoid abdomen but is otherwise unremarkable. তাহলে এখানে কজ কি, মানে একটা পেশেন্ট হচ্ছে বাচ্চা জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পরে তার লেফট সাইড অফ দ্য চেস্টে এয়ার এন্ট্রি কম হচ্ছে, ডিসপ্লেসড অ্যাপেক্স বিট, অ্যাবডোমেন এক্সামিনেশন করে স্ক্যাফয়েড অ্যাবডোমেন, খালি অ্যাবডোমেন পাওয়া গেছে। কি হতে পারে? কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। কেন? হার্নিয়া থাকার কারণে আমাদের গাট হচ্ছে ওইখানে আহ, আমাদের লাংসের জায়গাটার মধ্যে স্পেস করে নিছে এবং হচ্ছে লাংস বা মেডিস্ট্রিয়ামে যে সকল কন্টেন্ট আছে সবগুলাকে ডিসপ্লেস করে দিছে। ঠিক আছে, তার জন্য অ্যাপেক্স বিটটা ডিসপ্লেসড হয়ে গেছে। ঠিক আছে, এবং অ্যাবডোমেনটা এই জন্য, যেহেতু অ্যাবডোমেনের কন্টেন্ট লাংসে মানে থোরাক্সের মধ্যে চলে আসছে, অ্যাবডোমেনটা স্ক্যাফয়েড হয়ে গেছে। A 3-day-old baby presents with recurrent episodes of choking and cyanotic episode. There is a history of polyhydramnios. What is the most likely diagnosis? কি হতে পারে? এখানে বলাই আছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার একটা কমন সিমটম হচ্ছে মায়ের ক্ষেত্রে পলিহাইড্রামনিওস থাকে। আর যেহেতু ইসোফেগাসটা অ্যাট্রোফাইড অ্যাট্রেসিয়া হয়ে আছে, তাই যখন পেশেন্ট খাওয়া দাওয়া করতেছে, খাবারটা কোথায় চলে যাচ্ছে? লাংসে চলে যাচ্ছে এবং সেখান থেকে চোকিং হচ্ছে। পালমোনারি হাইড্রাইটিস ডিজিজ ইজ ডায়াগনোসড বাই ফলোইং ইমেজিং। পালমোনারি হাইড্রাইটিস ডিজিজের জন্য আমরা কিভাবে ডায়াগনোস করতে পারবো? সিটি স্ক্যানে এটা ওয়াটার লিলি সাইন পাওয়া যাবে। এটা ইম্পর্টেন্ট না। হুইচ সুচার ম্যাটেরিয়াল ইউজড ফর সুচার ক্লোজার অফ দ্য ফিমোরাল আর্টারি। যে কোনো আর্টারি রিপেয়ার করার জন্য আমরা কোনটা ব্যবহার করব? পলিপ্রোপাইলিন। থাইরয়েডেক্টমি করার পরে আমাদের ড্রেন টিউবটা কতদিন রাখতে হবে? 24 ঘন্টা পর্যন্ত। পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া কাভার্ড বাই হেড ইন কেস অফ চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে তাহলে বডি সারফেস এরিয়া কাভার হয় কোনটা দিয়ে বেশি? হেড দিয়ে বেশি। এটা কত পার্সেন্ট? প্রায় হচ্ছে 20%। Channeling due to the use of monopolar diathermy occurs due to, কিসের জন্য হয়? when electrode is used in testis, মানে স্ক্রোটাম এবং মনোপোলার ডায়াথেমি যখন স্ক্রোটাম এবং হচ্ছে কোনো সার্কামসিশন এসব কাজে ব্যবহার করা হয় তখন শ্যানেলিং ইফেক্টটা হতে পারে। মোস্ট অ্যামিবিক আলসার ওকার ইন, অ্যামিবিক আলসার গুলো কোথায় হয়? সাধারণত রেক্টোসিগময়েড জাংশন। হুইচ জিন ইজ ইনভলভ ইন ম্যান টাইপ 1 মেনিন, মেনিন জিনটা ইনভলভ হয়। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো চ্যাপ্টারের এমসিকিউ এসবি এগুলো দেখলাম। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের আরো নতুন একটা চ্যাপ্টারে। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14 থেকে 20। 14 থেকে 20 নাম্বার চ্যাপ্টারে যাই আমাদের। টেনে দিলে ভালো হয়, মশা আসবে।
আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম আমাদের জেনারেল পিডিয়াট্রিক সার্জারি, এইখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড ইন চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোন ফ্লুইড গুলো ব্যবহার করি, এর মধ্যে ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত নিউনেটের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমরা এই ক্ষেত্রে হাইপোটোনিক সলিউশন গুলা ব্যবহার করতে পারি, আর নর্মালি অন্যদের ক্ষেত্রে আমাদের আইসোটোনিক সলিউশন ব্যবহার করতে হবে। ইঙ্গুনেস্কোটাল ডিসঅর্ডার, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে অংশটুকু খুব ভালো করে পড়তে হবে, যে এখানে দেওয়াই আছে যে পেশেন্টের ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে কতগুলো এমসিকিউ আসে পরীক্ষায়, এটা খুব ভালো করে পড়তে হবে। হাইড্রোসিল ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, হাইড্রোসিলের ক্ষেত্রে আমাদের 2 বছরের পরে অপারেশন করতে হবে। আনডিসেন্ডেড টেস্টিস, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই অংশটুকু পড়বেন। এটার মধ্যে হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিসের যে কোন কোন জায়গায় থাকতে পারে একটা টেস্টিস, এটা এই অংশটুকু জানতে হবে।